এটা এক অন্ধ ভালোবাসার গল্প, যার শুরুটা হয়েছিল কিছু সুন্দর অনুভূতি দিয়ে। মেয়েটা চোখে দেখতে পেত না, কিন্তু তার হাতের স্পর্শেই সে নিজের প্রিয় মানুষটাকে অনুভব করতে শিখেছিল। কিন্তু কেউ জানতো না যে এই অন্ধ প্রেমের পরিণতিতে খুবই ভয়ঙ্কর কিছু লেখা আছে। মেয়েটা যখন তার দৃষ্টিশক্তি ফিরে পায়, সেখান থেকেই শুরু হয় দুজনের একে অপরকে খুঁজে বের করার লড়াই। বিশেষ করে এই সিনেমার গানগুলোর সাথে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত, আর এই সিনেমার টাইটেল সংটা শুনেনি এমন মানুষ হয়তো পাওয়াও যাবে না। তাই আজকে সেই সিনেমার পুরো গল্পটাই আমি আপনাদের বলতে চলেছি। 2006 সালে সিনেমাটা মুক্তি পেয়েছিল, যার নাম হলো ফানা। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। একদম শুরুতেই আমরা জুনি নামের একটা মিষ্টি মেয়েকে দেখতে পাই। জুনি জন্মান্ধ, অর্থাৎ সে চোখে দেখতে পায় না। সে কাশ্মীরে তার বাবা জুলফিকার আর মা নাফিসার সাথে থাকে। জুনির বাবা মা সবসময় তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। একদিন স্কুলে একটা অনুষ্ঠানে জুনি ভুল করে পতাকার দিকে না তাকিয়ে উল্টো দিকে ফিরে সালাম দেয়, যা দেখে বাকি মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। এই দৃশ্য দেখে জুনির মা একদম ভেঙে পড়েন। জুলফিকার তো বলেই ফেলেন, আমাদের মেয়েটাকে কোনোদিন সুখে থাকতে পারবে? ও কি পারবে আমাদের মতো করে ঘর বাঁধতে? তখন জুনির মা নাফিসা তাকে সাহস দিয়ে বলেন, জুনিকে আমাদের বাইরের দুনিয়ার সাথে মিশতে দিতে হবে। ওর এই স্বাধীনতাকে ওর শক্তি বানাতে হবে, যাতে ও আমাদের ছাড়াই মাথা উঁচু করে বাঁচতে পারে। জুনি কাশ্মীরের একটা ডান্স গ্রুপের সদস্য। তারা সবাই মিলে ইন্ডিয়ার প্রজাতন্ত্র দিবসের রাষ্ট্রপতির প্রাসাদে পারফর্ম করার সুযোগ পায়। জুনির বাবা মা প্রথমে কিছুটা ভয় পেলেও শেষ পর্যন্ত তাদের বন্ধুদের ওপর ভরসা করে জুনিকে প্রথমবারের মতো একা দিল্লিতে যাওয়ার অনুমতি দেন। দিল্লিতে তারা মাত্র 5 দিনের জন্য এসেছে, তাই তাদের গ্রুপের লিডার ঠিক করেন যে তারা পুরো দিল্লি শহরটা ঘুরে দেখবেন। লিডার যখন গাইড খুঁজছেন, ঠিক তখনই বাসের ছাদ থেকে লাফিয়ে নামে আমাদের গল্পের হিরো রেহান। রেহানকে প্রথম দেখেই বোঝা যাচ্ছিল যে সে বেশ চনমনে আর ফ্লার্ট করতে বেশ ওস্তাদ একটা ছেলে। রেহান নিচে নামার পর যখনই জুনির উপর তার নজর পড়ে, সে একদম থমকে যায়। জুনির মায়াবী সৌন্দর্য দেখে রেহান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তবে সে খুবই দ্রুতই বুঝতে পারে যে জুনি চোখে দেখতে পায় না। রেহান তখন মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি কৃতজ্ঞ যে আমার চোখ আছে, নইলে আমি সৃষ্টিকর্তার তৈরি এই অপরূপ সুন্দর সৃষ্টিকে অর্থাৎ জুনিকে কখনো দেখতেই পেতাম না। বাসের ভেতরে বসেও রেহান সারাক্ষণ জুনিকে লক্ষ্য করছিল। জুনি যখন আপন মনে উলের সোয়েটার বুনছিল, রেহান তখন তার জন্য শায়রি আওড়াতে শুরু করে। রেহানের এই ছটফটে স্বভাব আর মিষ্টি কথা গ্রুপে সবার খুব পছন্দ হলো। জুনির বান্ধবী ফাতিমা কিন্তু তাকে একদমই সহ্য করতে পারছিল না। অবশ্য সে যেহেতু তাদের গাইড, তাই সবসময় তাদের সাথেই থাকতে হবে। ফাতেমা জুনিকে সতর্ক করে বলে যে, জুনি, এ ছেলেটার কথা একদম ভুলো না, ও কিন্তু সুবিধার না। কিন্তু জুনি ততক্ষণে রেহানের প্রতি মনে মনে দুর্বল হতে শুরু করেছে। সে কৌতূহলী হয়ে তার অন্য বন্ধুদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা রেহান দেখতে কেমন? কেউ বলে রেহান খুবই ভালো ছেলে, আবার ফাতেমা রেগে গিয়ে বলে ও একটা আস্ত প্লে বয়, ওর মেয়েদের দিকে তাকানোর ধরন দেখলেই বোঝা যায় কতটা বাজে ছেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রেহান আবার সেখানে হাজির হয়ে তার রোমান্টিক শায়রি দিয়ে জুনিকে একদম কুপখাত করে ফেলে। জুনি বুঝতে পারছিল না যে এই হাসি খুশি মানুষটার হারালে কোনো বড় রহস্য লুকিয়ে আছে কিনা। গল্পের মোড় এবার আরো গভীর হতে শুরু করে। দিল্লির সেই মায়াবী রাত যেন রেহানের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করে দিয়েছিল। রেহান আর নিজেকে সামলাতে না পেরে সেই রাতেই জুনির একদম কাছাকাছি চলে আসে। জুনি অবাক হয়ে ভাবছিল, আমার মতো একটা অন্ধ মেয়েকে কোনো পুরুষ কি সত্যি এতটা ভালোবাসতে পারে? তার মনের ভেতর তখন একদিকে ভয়, অন্যদিকে একরাশ ভালো লাগাও কাজ করছিল। আর হ্যাঁ, গল্পে আমি একটু ফার্স্ট পেজ হয়ে যাচ্ছি, আমি বেশি ডিটেইলড করছি না, কারণ সামনে আরো অনেক কিছু এক্সপ্লেন করার বাকি আছে। তো এতটুকু জেনে নিন যে তাদের মধ্যকার যে বন্ধুত্বটা ধীরে ধীরে সেটা ঘনিষ্ঠতা আরো বাড়তে শুরু করেছে। রেহান তখন খুব নরম স্বরে জুনিকে বলে, জুনি, কাল আমি তোমাকে নিয়ে আলাদাভাবে পুরো দিল্লি শহরটা ঘুরতে চাই, তুমি কি যাবে আমার সাথে? জুনি তখন লজ্জায় লাল হয়ে যায়, সে কি বলবে কিছু বুঝতে পারছে না। রেহান তাকে জোর করে না, শুধু বলে, আমি কাল তোমার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। পরদিন সকালে রাষ্ট্রপতি ভবনের পেছনে যখন জুনিরা ড্যান্স প্র্যাকটিস করছিল, তখন জুনির মন পড়েছিল রেহানের কাছে। সে নাচে বারবার ভুল করছিল। শেষ পর্যন্ত সে সাহস করে তাদের লিডারের কাছে গিয়ে বলে, ম্যাম, আমি একটু বাইরে যেতে পারি? আমি একটু শহরটা দেখতে চাই। লিডার তখন কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, জুনি, বাইরে গিয়ে তুমি কি দেখবে? তুমি তো দেখতেই পাও না। এই কথাটা শুনে জুনির খুব মন খারাপ হয়ে যায়। লিডার তখন জুনির মলিন মুখ দেখে নরম হয়ে যান এবং তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেন। জুনি যখন গেটের কাছে এসে দাঁড়ায়, তখন জলি নামের একজন অফিসার তার কাছে আসেন। তিনি জানতেন জুনি রেহানের জন্য অপেক্ষা করছে। জলি সাহেব জুনিকে আশ্বস্ত করে বলেন, রেহান ছেলেটা কিন্তু খুব ভালো, তুমি নিশ্চিন্ত ওর সাথে যেতে পারো। কিছুক্ষণ পরেই রেহান তার চেনা চনমনে মেজাজে সেখানে হাজির হয়। রেহান জুনিকে নিয়ে একটা প্রাচীন কেল্লায় যায়। সেখানে গিয়ে রেহান সেই কেল্লার এক রক্তক্ষয়ী ইতিহাসের কথা শুরু করে, যা শুনে জুনি ভয়ে কুঁকড়ে যায়। জুনিকে কাঁপতে দেখে রেহান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে এবং বলে, ভয় নেই জুনি,
আমি তোমার সাথেই আছি। রেহানের সেই স্পর্শে জুনি এক অদ্ভুত নিরাপত্তা খুঁজে পায়। অন্যদিকে ফাতেমা কিন্তু সারাক্ষণ দুশ্চিন্তায় ছিল। জুনির কোনো খবর না পেয়ে সে নিজেই জুনিকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সে যখন দেখে জুনি রেহানের সাথে হাসিতে খুশিতে মেজে আছে, তখন সে মনে মনে বলে জুনি হয়তো এই ভুল মানুষটার প্রেমে পড়ে নিজের বিপদ ডেকে আনছে। রাতে ডিনার করার সময় একটা মেয়ে এসে রেহানের সাথে খুব মাখামাখি করার চেষ্টা করে। জুনি চোখে দেখতে না পেলেও রেহানের গায়ের পারফিউম আর ওই মেয়েটির কণ্ঠস্বর শুনে বুঝতে পারছিল কি ঘটছে। জুনির বুকের ভেতর তখন ঈর্ষার আগুন জ্বলছিল। সে মনে মনে বলে রেহান কি শুধুই আমার নাকি অন্য সবারও। ফিরে আসার পর ফাতিমা আবার জুনিকে বোঝানোর চেষ্টা করে যে জুনি তুই একটা ছেলের উপর বড্ড বেশি বিশ্বাস করে ফেলছিস। ওর সাথে আমাদের দেখা হয়েছে কদিন হলো। রেহান কিন্তু তোর জন্য সঠিক মানুষ নয়। কিন্তু প্রেমে অন্ধ জুনি তখন কোনো কথাতেই কানে তুলছিল না সেগুলো। চতুর্থ দিন জুনিরা যখন রাষ্ট্রপতি ভবনে পারফর্ম করে, তখন জলি সাহেব খুব দয়া করে রেহানকে ভেতরে ঢোকার জন্য একটা পাসের ব্যবস্থা করে দেন। রেহান মুগ্ধ হয়ে জুনির নাচ দেখছিল। দিল্লিতে জুনির শেষ দিনটিতে রেহান তাকে এক দরগাতে নিয়ে যায়। সেখানে রেহান তবারকের জল এনে জুনির চোখে ছিটিয়ে দেয় এবং মন থেকে দোয়া করে বলে, হে আল্লাহ, আমার জুনির চোখ দুটো ভালো করে দাও। রেহানের এই পাগলামি দেখে জুনির মনে হয় পৃথিবীতে রেহানের মতো তাকে আর কেউ ভালোবাসতে পারবে না। ফেরার পর দিল্লিতে জ্যামের মধ্যে হুট করে রেহানের ফোনে একটা রহস্যময় কল আসে। সে কথা বলতে বলতে রেহান অন্যমনস্ক হয়ে পড়লে একটা গাড়ি প্রায় জুনিকে চাপা দিয়ে দিচ্ছিল। রেহান তখন খুবই রেগে গিয়ে জুনিকে ঝাপটে ধরে এবং চিৎকার করে বলে, নিজের জীবনের কি তোমার কোনো মায়া নেই? তুমি জানো না তুমি কতটা মূল্যবান? রেহান আরো বলে, জুনি আমার মতো কোনো আজে বাজে ছেলের নয়। তুমি আমার থেকেও বেশি ভালো ডিজার্ভ করো, তাই আমাকে নিয়ে আশা করো না। জুনি তখন সোজাসুজি রেহানকে বলে দেয়, আমি কাউকেই চাই না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। রেহান বুঝতে পারে যে এই সাধারণ মেয়েটা তাকে কতটা ভালোবেসে ফেলেছে। বিদায় নেওয়ার সময় জুনি খুব নিচু স্বরে বলে, রেহান, এই কয়েকদিনে আমি যদি কোনো ভুল করে থাকি তবে ক্ষমা করে দিও। রেহান তখন ফাতেমার বলা সেই কথাটি মনে করিয়ে দিয়ে বলে, ফাতেমা ঠিকই বলেছিল জুনি, তুমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলো, আর এটাই হয়তো তোমার সব থেকে বড় ভুল। রেহানের এই কথার পেছনে আসলে একটা রহস্য ছিল, কিন্তু কি সেটা জুনি তা বুঝতে না পারলেও তার মনের কোনো এক অজানা আশঙ্কার সৃষ্টি হয়। এভাবে দিল্লির সেই রঙিন দিনগুলো শেষ হয়ে আসে, কিন্তু শুরু হয় এক ভয়ঙ্কর পরিণতির গল্প। সেই ফোন কলের পর থেকেই রেহান একদম পরিবর্তন হয়ে গিয়েছিল। রেহান নিজেকে জুনির সামনে বড়ই খারাপ মানুষ হিসেবে পরিচয় করতে শুরু করেছিল। তখন জুনির কানে সেই কথাগুলো সির্ফ পাগলামি মনে হচ্ছিল। রেহান খুবই গম্ভীর হয়ে জুনিকে বলে, জুনি, তোমার কোনো রাজপুত্রকে ভালোবাসা উচিত ছিল, আমার মতো কোনো শয়তানকে নয়। কিন্তু প্রেমে অন্ধজনী তখন রেহাতের হাত দুটো শক্ত করে ধরে বলেছিল, আমার কাছে ওই শয়তানটাই আমার রাজপুত্র। আমি যা করার তা করে ফেলেছি রেহান, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রেহান তখন শেষ চেষ্টা হিসেবে বলে, যদি তুমি এই যে ধরে রাখো তবে জেনে রেখো এই ভালোবাসার ঘর একদিন বড় কোনো ঝড়ের তছনছ হয়ে যাবে। কিন্তু জনি ততক্ষণে তার মনের চোখ দিয়ে রেহানকে ছাড়া আর কিচ্ছু দেখতে পারছিল না। সে রেহানকে অনুরোধ করে বলে, তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ করতে নাই পারো তবে অন্তত আজকের রাতটা আমার পাশে থেকো। রেহান বুঝতে পারে এই মেয়েটার ভালোবাসার কাছে তার সব দম্ভ হার মেনেছে। সে জুনিকে কথা দেয়, আজকের রাতটা হবে তোমার জীবনের সব থেকে সুন্দর রাত। সেই রাতে দিল্লির এক নিঝুম পরিবেশে রেহান আর জুনি একে অপরের খুব কাছে চলে আসে। জুনি তার সব থেকে মূল্যবান সম্পদ, তার সতীত্ব রেহানের হাতে তুলে দেয়। যে বিষয়টা আসলে তার ভুলই ছিল, কারণ মাত্র অল্প কয়েকদিনের পরিচয়, বিষয়টা এই পর্যন্ত যাওয়া উচিত ছিল না। পরদিন সকালে যখন জুনির ঘুম ভাঙে, তার মাথায় তখন শুধু স্টেশনের কথা ঘুরছিল। সকাল 10টায় তার বন্ধুদের সাথে ট্রেনের জন্য স্টেশনে থাকতে হবে। তাড়াহুড়া করে বেরোনোর সময় জুনি একটা কাগজে তার বাড়ির ঠিকানা লিখে রেহানের হাতে দিয়ে বলে, তুমি আমাকে নিয়মিত চিঠি লিখবে তো? আমি তোমার খবরের অপেক্ষায় থাকবো। জুনি মনে মনে আশা করছিল রেহান হয়তো তাকে আটকে দেবে, কিন্তু রেহান তাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে কোনো কথা না বলে চলে যায়। জুনি যখন হাউমাউ করে কাঁদতে শুরু করে, সে ভাবে রেহান হয়তো একজন অন্ধ মেয়েকে নিয়ে জীবন কাটাতে ভয় পাচ্ছে। কিন্তু সেই কান্না বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ ট্রেনের হুইসেলের ছাপিয়ে রেহানের কণ্ঠস্বর শোনা যায়। রেহান ফিরে এসেছে তার জুনিকে নিতে। জুনি আর দেরি না করে ট্রেন থেকে নেমে পড়ে এবং দিল্লিতেই রেহানের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে কাশ্মীরে জুনির বাবা জুলফিকার যখন শোনেন মেয়ে ফিরে আসেনি, তখন তার দুশ্চিন্তা শেষ থাকে না। তিনি বারবার বলছিলেন, আমার মেয়েটা একা কোথায় আছে, কার সাথে আছে, ও কি নিরাপদে আছে? মেয়ের খোঁজে তারা দুজনেই দিল্লি রওনা হয়। দিল্লিতে এসে রেহান জুনিকে নিয়ে একটা বড় হাসপাতালে যায়। সেখানকার ডাক্তার জুনির চোখ পরীক্ষা করে একটা খুশির খবর দেয়। ডাক্তার বলেন, জুনির চোখের রেটিনা পরিবর্তন করলে হয়তোবা সে পৃথিবীর সুন্দর রূপ দেখতে পাবে। রেহান জুনিকে সাহস দিয়ে বলে, তুমি অপারেশন করো জুনি, আমি সবসময় তোমার হাত ধরে থাকবো। অপারেশনের ঠিক আগে রেহান জুনির গলায় একটা সুন্দর হার পরিয়ে দেয় এবং বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি জুনি,
ঠিক যখন হাসপাতালের ভেতর জুনির অপারেশন শুরু হয়, ঠিক সেই মুহূর্তে বাইরে এক ভয়াবহ কাণ্ড ঘটে যায়। রাষ্ট্রপতি ভবনের কাছে এক বিশাল বিস্ফোরণে পুরো দিল্লি কেঁপে ওঠে। চারিদিকে মানুষের চিৎকার আর হাহাকার। কিন্তু হাসপাতালের ভেতরে তখন এক অলৌকিক ঘটনা ঘটে গেছে। অপারেশন সফল হয়েছে। জুনি যখন প্রথমবার চোখ খোলে, সে তার সামনে নিজের বাবা মাকে দেখতে পায়। জুলফিকার তার মেয়ের দৃষ্টি ফিরে পাওয়া দেখে আনন্দে আত্মহারা হয়ে যান, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। পুলিশ এসে খবর দেয় যে রাষ্ট্রপতি ভবনে বিস্ফোরণে রেহান মারা গেছে। কিন্তু তার বাবা মায়ের কাছে বিষয়টা খুবই নতুন ছিল, আর কে বা কারা তার মেয়ের এই অপারেশন করিয়েছে এ বিষয় নিয়ে তারা কিচ্ছু জানে না। কিন্তু যখন রেহানের মৃত্যুর খবর চলে আসে, জুনি এই খবর শুনে পাথর হয়ে যায়। পুলিশ তাকে মর্গে নিয়ে যায় এবং চাদর দেখিয়ে বলে যে এই ছেলেটাই হয়তো রেহান ছিল, কারণ রেহান সেই চাদরটাই শেষবার পরেছিল। কিন্তু বিস্ফোরণ এতটা ভয়াবহ ছিল যে মৃতদেহ চেনার কোনো উপায় ছিল না। অন্যদিকে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার মালিনী এক জরুরি মিটিংয়ে জানায় যে এই হামলার পেছনে IKF নামের এক ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী আছে। তাদের লিডার এতটাই চতুর যে সারা বিশ্বের কেউ কোনোদিন তার মুখ দেখেনি। সে যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। কিন্তু মালিনী শপথ করেন যে তারা এই অদৃশ্য শত্রুকে খুঁজে বের করবেই। ঠিক তখনই পর্দার ওপাশে আমরা দেখতে পাই রেহানকে, যে আসলে মারা যায়নি। সে তার লুক বদলে পুরোপুরি এক নতুন মানুষ হয়ে দাঁড়িয়ে আছে। আসলে রেহান ছিল ওই IF-কে জঙ্গি গোষ্ঠীর এক মাস্টার মাইন্ড, যাকে তার নিজের দাদাই নিয়ন্ত্রণ করত। রেহান মানুষ হিসেবে কোমল হৃদয়ের হলেও সে এক ভয়ঙ্কর পথে পা বাড়িয়েছিল। জুনির প্রতি তার ভালোবাসা সত্য হলেও তার মিশন ছিল অনেক বড় আর রক্তক্ষয়ী। এভাবেই গল্পের মোড় এক রোমহর্ষক পরিণতির দিকে এগিয়ে যায়, যা সম্পর্কে জুনি কিছুই জানত না। রেহানের সামনে তখন দুটো পথ খোলা ছিল, হয় দেশদ্রোহী সন্ত্রাসীর জীবন, নয়তো জুনির পবিত্র ভালোবাসা। কিন্তু সে জানত তার এই অন্ধকার জগতের ছায়া যদি জুনির উপর পড়ে তবে মেয়েটা ধ্বংস হয়ে যাবে। তাই নিজের কলিজায় পাথর রেখে রেহান সিদ্ধান্ত নেয় জুনির ভালোর জন্যই সে নিজের মৃত্যুর নাটক সাজাবে এবং তাকে চিরদিনের জন্য ভুলে যাবে। রেহান মনে মনে বলে, জুনি, তোমার চোখে আমি মৃত হয়েই বেঁচে থাকতে চাই, কারণ এই শয়তানটা তোমার সুন্দর পৃথিবীতে থাকার যোগ্য নয়। গল্পের প্রেক্ষাপটে এবার 7 বছর পেরিয়ে যায়। আমরা ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর সদর দপ্তরে রাওয়াত নামের একজন অফিসারকে দেখতে পাই। রাওয়াত সাহেব কিছুটা নারী বিদ্বেষী স্বভাবের। তিনি একদমই পছন্দ করছিলেন না যে তিয়াগী নামের একজন নারী অফিসার এই মিশনে নাক গলাক। তিয়াগী সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত একজন তুখোর অফিসার। তিনি এসে সবাইকে একটা ভয়াবহ খবর দেন। রাশিয়ার একটা পরমাণু চুল্লি থেকে নিউক্লিয়ার রিয়েক্টর চুরি করেছে ওই ভয়ঙ্কর IKF গোষ্ঠী। তিয়াগী ম্যাপের দিকে আঙুল দিয়ে সবাইকে মনে করিয়ে দেন গত কয়েক বছরে মুম্বাই, নিউ ইয়র্ক, লন্ডন, মাদ্রিদ, এমনকি ইন্দোনেশিয়ার বালিতে হওয়া বিস্ফোরণে অন্তত 15,000 মানুষ মারা গেছে। তিনি গম্ভীর গলায় বলেন, যদি এই পারমাণবিক বোমা একবার বিস্ফোরিত হয় তবে নিমিষে 50 লক্ষ মানুষের প্রাণ যাবে। রাওয়াত সাহেব তখন কিছুটা হালকা করার চেষ্টা করে বলেন যে ওই পারমাণবিক বোমা একা ফাটবে না, কারণ তার ট্রিগার বা মেন সুইচটা এখনো ভারতেই আছে। ভারতে এমন 6টি পিকা বা ট্রিগার রয়েছে যার 6টি আলাদা সামরিক ঘাঁটিতে অত্যন্ত গোপনে রাখা হয়েছে। সদর দপ্তর থেকে নির্দেশ আসে সবগুলো ট্রিগার যেন দ্রুত এক জায়গায় নিয়ে আসা হয়। কিন্তু তিয়াগী সতর্ক করে দিয়ে বলেন, আপনারা ব্যবস্থা নেওয়ার আগে সন্ত্রাসী নিশ্চয়ই ট্রিগারগুলো কব্জা করার নকশা করে ফেলেছে। দৃশ্যপটে এবার একটা মিলিটারি ক্যাম্প দেখানো হয়। সেখানে আমরা ক্যাপ্টেন রণজিৎ নামের এক সেনা অফিসারকে দেখি, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ইনি আসলে আমাদের সেই পুরনো রেহান। রেহান এখন ছদ্মবেশে সেনাবাহিনীতে ঢুকে পড়েছে। সে RAP-তে কমান্ডারের কথা শুনে ফেলে যে খুব শীঘ্রই নিউক্লিয়ার TRT ইন্টেলিজেন্স ব্যুরোতে পাঠানো হবে। রেহান এই খবর দ্রুত তার দাদাকে পৌঁছে দেয়। জানা যায় যে আসল ক্যাপ্টেন রণজিৎকে IKF অনেক আগে অপহরণ করে শেষ করে দিয়েছে, আর রেহান এখন সেই পরিচয়ে সেনাবাহিনীতে দাপিয়ে বেড়াচ্ছে। তদন্ত চলাকালীন তিয়াগীর কানে একটা খবর আসে, ক্যাপ্টেন রণজিবের স্ত্রী বারবার হেডকোয়ার্টারে ফোন করে জানতে চাইছেন কেন তার স্বামী গত কয়েক মাস ধরে কোনো যোগাযোগ করছে না। স্ত্রী ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করেন, আমার স্বামী কি কোনো গোপন মিশনে আছেন, নাকি তার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে? তিনি কি একবারও আমাদের কথা ভাবছেন না? তিয়াগী এই কথা শুনেই সন্দেহ করেন। তিনি রেকর্ড ঘেটে দেখেন যে কিছুদিন আগে IKF-এর সাথে এক লড়াইয়ে একজন সেনার মধ্যে মাত্র একজনই বেঁচেছিলেন, আর তিনি হলেন এই ক্যাপ্টেন রণজিৎ। তিয়াগী সাথে সাথে তার রূপের তাস চালেন এবং বুঝতে পারেন যে এই রণজিৎ আসলে ছদ্মবেশী কালনাগিনী। এদিকে মিশন শুরু হয়। নকল রণজিৎ অর্থাৎ রেহান আর তার সাথীরা একটা হেলিকপ্টারে করে ট্রিগার টিম নিয়ে রওনা দেয়। মাঝ আকাশে তারা যখন কফি খাচ্ছিল, রেহান তখন আড়ালে সেই কফিতে বিষ মিশিয়ে দেয়। এক এক করে সব সেনা সদস্য মৃত্যুর কলে ঢলে পড়ে। রেহান তখন হেলিকপ্টারে একটা টাইম বোম সেট করে দেয় এবং নিজে প্যারাশুট নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে। বিকট শব্দে হেলিকপ্টারটা ধ্বংস হয়ে যায়। এই খবর বিদ্যুৎ গতিতে গোয়েন্দা দপ্তরে পৌঁছালে তিয়াগী বুঝতে পারে এটি কোনো দুর্ঘটনা নয়। তিনি রাওয়াতকে ধমক দিয়ে বলেন, এখানে বসে লম্বা লম্বা বক্তৃতা না দিয়ে দ্রুত সেনা পাঠান। ওই এলাকার ইন্টারনেট, ফোন সব নেটওয়ার্ক জ্যাম করে দিন, যাতে সে কারোর সাথে যোগাযোগ করতে না পারে। শুরু হয় ইতর
বিড়াল খেলা। পাহাড়ি বরফে ঢাকা এলাকায় রেহানকে ধরার জন্য সেনাবাহিনী হন্যে হয়ে ঘুরে, কিন্তু রেহান একাই পুরো একদল সেনাকে কুপোকত করে দেয়। শুধু স্থলাই নয়, আকাশ থেকেও তার উপর হামলা চালানো হয়। লড়াই করতে করতে একসময় রেহান মারাত্মকভাবে জখম হয়। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে সে যখন প্রায় হাড়ের মুখে, তখনই এক অসাধ্য সাধন করে সে নিজ থেকে নিখুঁত নিশানায় আকাশের সেই হেলিকপ্টারগুলিকে গুলি করে ভূপাতিত করে। কিন্তু সে জানতো চারপাশ থেকে শত্রুরা তাকে ঘিরে ধরেছে, আর পালানোর কোনো পথ নেই। এই রক্তাক্ত অবস্থায় রেহান কোথায় গিয়ে আশ্রয় নেবে? তার অবস্থা প্রচুর করুণ। রেহান রক্তাক্ত শরীর আর হাড় কাঁপানো শীতের মধ্যে নিজের হুঁশ প্রায় হারিয়ে ফেলছিল। সে তুষারের ওপর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলল সাহায্যের আশায়। পাহাড়ের নির্জনতায় একটা কাঠের বাড়ি দেখে সে দরজায় গিয়ে ধাক্কা দেয় এবং সেখানেই জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর খেলা! যখন রেহানের চোখ খুলল, সে বিশ্বাস করতে পারছিল না সে কোথায় আছে। এ বাড়িটা আর কারো নয়, বরং স্বয়ং জুনির। 7 বছর আগে যাকে সে ওই অপারেশনের থিয়েটারে ফেলে এসেছিল, সে জুনি এখন আর একা নয়। তার বাবা মার সাথে তার নিজের এক 6 বছরের ছেলেও আছে, যার নাম সে রেহান রেখেছে। জুনি আর তার বাবা জুলফিকার মিলে আহত রেহানের সেবা করতে শুরু করে, আর সেখানে ছোট্ট রেহান সবসময় তার পাশেই থাকে। তার অবয়বটা খুব মন দিয়ে লক্ষ্য করে। হয়তো রক্তের টান একেই বলে, কিন্তু কেউ বিষয়টা জানে না যে এই রেহান হলো সেই ভালোবাসার মানুষটা তার, যাকে সে 7 বছর আগে হারিয়েছে। কারণ রেহানকে সে কখনো চোখে দেখেনি, আর দৃষ্টি পাওয়ার পর কখনো রেহান তার সামনে আসেনি। তবে জুনি তার কণ্ঠস্বর আর তার উপস্থিতিতে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করছিল। একদিন রাতে রেহান ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে সে জুনি আর নিজের সন্তানকে শেষ করে ফেলেছে গুলি করে। সে প্রচন্ড ভয় পেয়ে জেগে ওঠে। তার মনে হলো এখান থেকে পালানোই ভালো, কিন্তু তার শরীর এতটাই দুর্বল ছিল যে পা বাড়াতেই সে মাটিতে পড়ে যায়। জুনির বাবা জুলফিকার তার সাথে গল্প করতে করতে বলেন, বাবা, আমার স্ত্রী নাফিসা আর বেঁচে নেই। এখন এই বাড়িতে আমরা 3 জনেই থাকি। তিনি আরো জানান যে জুনি আগে অন্ধ ছিল। যেদিন সে প্রথমে পৃথিবী দেখার সুযোগ পায়, ঠিক সেদিনই তার স্বামী এক বোমা বিস্ফোরণে মারা গিয়েছিল। রণজিৎ চুপচাপ সবকিছু শুনছিল। কিছুক্ষণ পর জুনি তার ছোট্ট ছেলেকে ডাক দেয়। জুনি যখন তাকে রেহান রেহান বলে ডাকছিল, তখন ছেলের নাম রেহান শুনে তার বুকের ভেতরে যেন সেটা তপ্ত তীরের মতো বিঁধল। সে আবারও অনুভব করলো যে এই ছোট্ট ছেলেটা তারই রক্ত। রেহান প্রথম দিকে সবার সাথে খুবই রুক্ষ ব্যবহার করছিল। সে নিজের পরিচয় দিচ্ছিল যে সে ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, কিন্তু তার ভেতরটা তখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। ছোট্ট রেহান কিন্তু তার এই রুক্ষ মেজাজকে একটু ভয় পায় না। সে রেহানকে পাহারায় রাখে। একদিন সে এসে রেহানকে বলে, এই যে শুনেন, এই ড্রিঙ্কটা একদম ফেলে দিবেন না, কিন্তু মা দেখলে খুবই বকা দেবে। ভাবে তার ছেলেটা কত বুদ্ধিমান হয়েছে। জুনির অফুরন্ত মায়া আর যত্নে রেহানের পাথর মনটা গলতে শুরু করে। সে জুনির কাছে তার আগের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। ছোট্ট রেহান তো মহা খুশি। সে রেহানের সাথে এতটাই মিশে যায় যে গোসল করার সময় সে কারো কথা শুনছিল না, কিন্তু রেহান আসতেই সে শান্ত হয়ে তার শ্যাম্পু করিয়ে নেয়। রাতে ঘুমানোর সময়ও সে তার মাকে গিয়ে বলে, মা, আমি কি ওনাকে বাবা বলে রাখতে পারি? এই প্রশ্ন শুনে জুনি আর রেহান দুজনে পাথর হয়ে যায়। কেউ কোনো কথা বলতে পারে না। রেহানের জামা পরতে কষ্ট হচ্ছিল দেখে জুনি তাকে সাহায্য করতে এগিয়ে আসে। তখন রেহান খুবই বিষণ্ণ গলায় বলে, আমি ছোটবেলা থেকে এতিম, বড় হয়ে সৈনিক হয়েছি। এক জায়গায় থিত হওয়া আমার কপালে নেই। আজ এক শহরে তো কাল অন্য শহরে। রেহানের এই কথা বলার ধরন আর এই চিরচেনা সংলাপ শুনে জুনির বুকের ভেতরটা ধক করে ওঠে। 7 বছর আগে ঠিক এই কথাগুলোই কেউ একজন তাকে বলেছিল। পরদিন সকালে যখন জুনির বাবা আর রেহান দাবা খেলছিল, তখন জুনি আর ছোট্ট রেহান মিলে গান গাইতে শুরু করে। সেই খুশির পরিবেশে রেহান যেন নিজেকে হারিয়ে ফেলে। সে ভুলে যায় যে সে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। রাতের বেলা রেহান একা একা গুনগুন করে একটা গান গাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে লিরিক্স ভুলে যায়। তখন অন্ধকার থেকে জুনি বাকি লাইনগুলো বলে তাকে সাহায্য করে। গান গাইতে গাইতে তারা দুজনে স্মৃতির সাগরে ডুবে যায়। আবেগে রেহান হুট করে এমন কিছু কথা বলে ফেলে যা সে 7 বছর আগে জুনিকে বলেছিল। জুনি চমকে ওঠে, তার দিকে তাকায়। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। কে এই মানুষটা? তার নামের সাথেও এত মিল কেন? তার কথা বলা, তার চাহনি আর তার ব্যবহার সেই হারিয়ে যাওয়া রেহানের মতোই। সে কি তবে সত্যি সেই রেহান? জুনি তার চোখের দিকে তাকিয়ে উত্তর খুঁজতে থাকে। তখন জুনির বুকের ভেতরটা তোলপাড় করছিল। রেহানের নিঃশ্বাসের শব্দ, কথা বলার ধরন, সব যেন সেই 7 বছর আগের রেহানেরই প্রতিচ্ছবি। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে রেহান সত্য স্বীকার করে নেয়। সে ধরা গলায় জুনিকে বলে, হ্যাঁ জুনি, আমি সেই রেহান। আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য নই। আমি চেয়েছিলাম তোমাকে চিরদিনের জন্য ভুলে যেতে, যাতে আমার জীবনে অন্ধকার তোমাকে স্পর্শ করতে না পারে। আসলে কিছুদিন আগের সেখানে আমার মনে যাওয়ার উচিত ছিল, কিন্তু তোমার সেবা আর ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে। আমাদের এই দেখা হওয়াটা কোনো কাকতালীয় বিষয় নয় জুনি, এটা বিধাতার লিখন। জুনির বাবা জুলফিকার পাশেই ছিলেন। তিনি সব কথা শুনে একদম আকাশ থেকে পড়েন। তিনি জানতে পারেন এই লোকটার আসল নাম রেহান কাদরি এবং সে কাশ্মীরেরই সন্তান। রেহান
রেহান তখন মিথ্যার আশ্রয় নিয়ে বলে যে 7 বছর আগে সে এক গোপন মিশনে ছিল, যার কারণে সে তখন জুনিকে ভালোবাসার সুযোগ পায়নি। সে প্রতিশ্রুতি দেয় এই শেষ কাজটা মিটে গেলে আমি বাকি জীবন তোমাদের সাথে কাটাবো। কিন্তু জুলফিকার সাহেবের মনে খটকা লাগে। তিনি রেগে গিয়ে জিজ্ঞাসা করেন, বারবার তুমি কোন মিশনের কথা বলছো? আসলে তুমি কি কাজ করো? রেহান এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর বলে, জুনি, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি শুধু তোমার একটা ক্ষমার আশায় এখানে দাঁড়িয়ে আছি। জুলফিকার সাহেব তখন পুরো সিদ্ধান্তটা জুনির উপর ছেড়ে দেয়। রেহান যখন জুনির হাত ধরতে যায়, জুনি ছিটকে দূরে সরে আসে। গত 7 বছরের জমে থাকা অভিমান আর চোখের জল তার কণ্ঠে ঝরে পড়ে। সে চিৎকার করে বলে, আমি আমার ছেলেকে কিভাবে বোঝাতাম তার বাবাকে? আমি 7 বছর ধরে খবরের কাগজে মরা মানুষের ছবি খুঁজেছি, শুধু এই আশায় যে কোথাও তোমার একটা চিহ্ন পাবো। আমার মন বলছিল তুমি মরনি, আর আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না রেহান। রেহান তখন একা ঘরে বসে তাদের সেই পুরনো ছেঁড়া ছবিটার দিকে তাকিয়ে নিজের ভাগ্যের কথা ভাবতে থাকে। পরদিন সকালে রেহান কাউকে কিছু না বলে চুপি চুপি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বরফের উপর দিয়ে যাওয়ার সময় ছোট্ট রেহান তার সামনে এসে দাঁড়ায়। বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাদের ছেড়ে চলে যেও না। তুমি যদি থাকো আমি তোমাকে রোজ আদা দিয়ে দুধ দিয়ে বানিয়ে দেবো, তুমি সেগুলো খাবে, ক্রিকেট খেলা শেখাবো, কত কিছু করব। নিজের সন্তানের এই সরল ভালোবাসা দেখে রেহানের পা আর সরছিল না। সে ডুকরে কেঁদে ওঠে। অন্যদিকে রান্নাঘরে জুনি তার মনের সব রাগ ছেলের উপর ঝাড়ছিল। জুলফিকার সাহেব এসে জুনিকে ধমক দিয়ে বলেন যে লোকটা তোকে এত কষ্ট দিল সে তোকে কিছু না বলে চলে গেছে। জুনি বিশ্বাস করতে পারছিল না। সে ভাবে রেহান নিশ্চয়ই তার ঘরে আছে। কিন্তু ছোট্ট রেহান যখন বলে, হ্যাঁ মা, উনি আমাকে বিদায় জানিয়ে চলে গেছেন, যখন জুনির মনের সব বাঁধ ভেঙে যায়। সে পাগলের মতো বরফের উপর দিয়ে দৌড়াতে থাকে। সে বুঝতে পারে রেহান যাই হোক না কেন সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। শেষ পর্যন্ত জুনি তাকে খুঁজে পায় এবং তারা আবারও একসাথে বাড়িতে ফিরে আসে। রেহান এখন সেই বাড়িরই একজন সদস্য। ছোট্ট রেহানের প্রিয় বাবা হয়ে ওঠে। মনে হচ্ছিল যেন এক পূর্ণতা খুঁজে পেয়েছে তাদের ভালোবাসা। কিন্তু এই সুখের আড়ালে বিপদ ধেয়ে আসছিল। গোয়েন্দা অফিসার তিয়াগি আর রাওয়াত মিলিটারি ক্যাম্পে বসে সিদ্ধান্ত নেন যে তারা আর চুপ থাকবে না। তিয়াগি আদেশ দেন যে পুরো ভারতের টিভি, রেডিও আর খবরের কাগজে ছদ্মবেশী সন্ত্রাসীর ছবি ছড়িয়ে দেওয়া হোক। তারা প্রচার করতে থাকেন যে এক ভয়ঙ্কর সন্ত্রাসী সেনাবাহিনীর পোশাক পরে পারমাণবিক ট্রিগার নিয়ে কোথাও লুকিয়ে আছে। বাড়িতে বসে জুলফিকার সাহেব যখন টিভি দেখছিলেন, রেহান তখন পাশেই ছিল। ভাগ্যক্রমে খবরটা আসার ঠিক আগেই জুলফিকার সাহেব বিরক্ত হয়ে চ্যানেল বদলে ফেলেন, যার ফলে রেহান সে যাত্রায় বেঁচে যায়। কিন্তু বিপদ সেখানে শেষ নয়। হুট করে ওই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই দেখা যায় স্থানীয় পুলিশ দাঁড়িয়ে আছে। তারা রুটিন চেক আপের জন্য পাহাড়ি এলাকায় প্রতিটি বাড়ি তল্লাশি করছে। রেহানের বুক তখন ভয়ে দুরু দুরু করছিল। এখন যদি সে ধরা পড়ে যায় তবে জুনি আর তার ছোট্ট রেহানের সব স্বপ্ন এক মুহূর্তে তছনছ হয়ে যাবে। রেহান কি পারবে তার পরিচয় লুকিয়ে রাখতে, নাকি এই নতুন জীবনের অবসান ঘটবে এখানে? তবে চিন্তা নেই, এমন কোনো কিছুই ঘটে না। জুলফিকার সাহেব খুবই অমায়িক মানুষ, তাই তিনি হাসি মুখে ওই পুলিশ অফিসারকে ভেতরে আপ্যায়ন করেন। জানা গেল অফিসারটি ডিউটি শেষ করে ফেরার পথে জাস্ট সৌজন্যমূলক দেখা করতে এসেছিলেন তার সাথে। কথা প্রসঙ্গে সেই পুলিশ সদস্য জানান যে তার কাছে একটা শক্তিশালী রেডিও ট্রান্সমিটার আছে। তিনি রেহানকে মিলিটারি অফিসারে মনে করেন। সে বলেন, ক্যাপ্টেন, আপনি চাইলে এখান থেকে আপনার মিলিটারি ইউনিটের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ বাড়ির সবাই তো এখনো বিশ্বাস করে যে রেহান ভারতের সেনাবাহিনীর একজন বীর সদস্য যে সীমান্তের পাহারারত ছিল। পরদিন সকালে জুলফিকার সাহেব রেহানকে সাথে নিয়ে ওই পুলিশ অফিসারের বাড়ির দিকে রওনা হন। কিন্তু যাওয়ার পথে হঠাৎ জুলফিকার সাহেবের নজর পড়ে রেহানের ইউনিফর্মে লুকানো সেই ইলেকট্রনিক ডিভাইসটির ওপর। মুহূর্তেই তার মাথায় আকাশ ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন এটি সেই নিউক্লিয়ার ট্রিগার যা টিভিতে খবর হিসেবে প্রচার করা হচ্ছিল। তার মানে তার এই আদরের জামাই কোনো দেশপ্রেমিক সৈনিক নয়, বরং সেই গুপ্ত সন্ত্রাসী যে নাকি সেনাবাহিনীর নাম নিয়ে লুকিয়ে আছে। তার চোখের ভাষা এক নিমিষে বদলে যায়। তিনি বিশ্বাস করতেই পারছিলেন না যে যিনি তাকে পরম মমতায় আশ্রয় দিয়েছিলেন সে আসলে তার দেশের চরম শত্রু। পুলিশ অফিসারের বাড়িতে পৌঁছানো মাত্রই জুলফিকার সাহেব আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি হুট করে রেহানের দিকে পিস্তল তাক করে চিৎকার করে বললেন, হাত তোলো রেহান, আমি জেনে গিয়েছি তুমি কে। কিন্তু রেহান তো দুর্ধর্ষ ট্রেনিং প্রাপ্ত একজন এজেন্ট। জুলফিকার সাহেবের সামান্য অসতর্কতার সুযোগ নিয়ে রেহান তাকে পাল্টা আক্রমণ করে বসে। ধস্তাধস্তির এক পর্যায়ে রেহান বলে, বাবা, আমি কথা দিচ্ছি এই শেষ মিশনটা শেষ করেই আমি জুনি আর ছোট্ট রেহানকে নিয়ে সুখে সংসার করব। কিন্তু লড়াই চলাকালীন দুর্ভাগ্যবশত রেহানের ধাক্কায় জুলফিকার সাহেব খাতের কিনারায় চলে যান এবং ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। চোখের পলকে জুলফিকার সাহেব পাহাড়ের অতল গভীরে তলিয়ে প্রাণ হারান। রেহান তখন দিশেহারা হয়ে পুলিশ অফিসারের রেডিও দিয়ে তার দাদাকে কল করে। সে কান্নায় ভেঙে পড়ে বলে,
দাদা আমি আর পারছি না, আমি এই রক্তক্ষয়ী খেলা থেকে মুক্তি চাই। সে দাদাকে তার লোকেশনের কোঅর্ডিনেট গুলো পাঠিয়ে দেয় যাতে তারা এসে নিউক্লিয়ার ট্রিগারটা নিয়ে যায়। কিন্তু রেহান জানতো না যে গোয়েন্দা অফিসার তিয়াগি ইতিমধ্যে তার এই রেডিও সিগন্যাল ট্র্যাক করে ফেলেছেন। তবে রেহান কোঅর্ডিনেট গুলো এক জটিল কোড ভাষায় পাঠিয়েছিল, যা উদ্ধার করতে সেনাবাহিনীর কিছুটা সময় লাগবে। এদিকে বরফ জমা নদীর ধারে ছোট্ট রেহান আর জুনি হাঁটছিল। হঠাৎ তারা দেখতে পায় বরফের নিচে কারো মৃতদেহ ভাসছে। ভালো করে লক্ষ্য করতেই জুনি চিৎকার করে ওঠে। ওটা অন্য কেউ নয়, স্বয়ং তার বাবা। বাড়িতে ফেরার পর রেহান এক ভয়ঙ্কর মিথ্যা কথা বলে। সে জুনিকে জানায় বাবা আজ রাতে বাড়ি ফিরবে না, সে পুলিশ অফিসারের বাড়িতে থেকে গেছেন। কিন্তু জুনি তো নিজের চোখে বাবার লাশ দেখে এসেছে। ঠিক তখনই টিভিতে আবার সেই ব্রেকিং নিউজ শুরু হয়। এবার সেই সন্ত্রাসীর একটা স্কেচ বা ছবি দেখানো হয়, যা হুবাহু রেহানের মতো। জুনি তখন রেহানের ঘরে গিয়ে লুকিয়ে তার ইউনিফর্ম চেক করে এবং সেই ভয়ানক নিউক্লিয়ার ট্রিগারটা খুঁজে পায়। জুনি আর দেরি করে না, ছোট্ট রেহানকে নিয়ে পুলিশ অফিসারের বাড়ির দিকে দৌড়ায়। কিন্তু সেখানে গিয়ে সে আরো বড় ধাক্কা খায়। অফিসারটিও মৃত অবস্থায় পড়ে আছেন। জুনি তার ছেলেকে এক ঘরে সাবধানে লুকিয়ে রেখে বাইরে থেকে তালা আটকে দেয়। রেহান তখন পাগলের মতো জুনিকে খুঁজতে পিছু পিছু ধাওয়া করছিল। জুনি মরিয়া হয়ে পুলিশ অফিসারের রেডিও ট্রান্সমিটারটি চালু করে সাহায্য চাইতে থাকে। ঘটনাক্রমে তার কলটা সরাসরি অফিসার তিয়াগির কাছে পৌঁছায়। জুনি কাঁদতে কাঁদতে তিয়াগিকে বলে আমার স্বামী 7 বছর আগে হারিয়ে গিয়েছিলেন, সে 8 দিন আগে ফিরে এসেছে। এখন সে মিলিটারি পোশাক পরে আছেন আর তার কাছে এক অদ্ভুত ইলেকট্রনিক যন্ত্র আছে। তিয়াগি তখন বজ্রকঠিন স্বরে জুনিকে এক নির্মম সত্য জানান। তিনি বলেন জুনি, আপনার স্বামী কোনো সাধারণ মানুষ নন, সে IKF এর জঙ্গি গোষ্ঠীর এক ভয়ঙ্কর সদস্য। ওকে যদি এখনই থামানো না যায় তবে কয়েক ঘন্টার মধ্যে পারমাণবিক বিস্ফোরণে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। জুনি বিশ্বাস করতে পারছিল না যে তার রেহান এত বড় সর্বনাশ করতে পারে। তিয়াগি তাকে শেষবারের মতো অনুরোধ করে বলেন জুনি, দেশ আর দেশের মানুষের জীবন এখন শুধু তোমার হাতে, একমাত্র তুমিই পারো ওকে আটকাতে। পরদিন সকালে রেহান যখন জুনির সামনে এসে দাঁড়ায় এবং নিজের ছেলেকে আদর করে কপালে চুমু খায়, তখন জুনির চোখের চল আর বাধা মানছিল না। সে কাপা কাপা গলায় রেহানকে ডেকে বলে কেন করলে এগুলো রেহান তুমি? তোমার সকল সত্য আমি জেনে গিয়েছি। রেহান তখন সাফাই গাইতে শুরু করে। সে কাপা গলায় বলে আমি বাবাকে খুন করিনি জুনি, ওটা একটা দুর্ঘটনা ছিল। কিন্তু জুনি যখন প্রশ্ন করলো যে পুলিশ অফিসার কেন মারা গেল, তখন রেহানের কাছে আর কোনো উত্তর ছিল না। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। এত সব মিথ্যার রক্তের দাগের মাঝেও একটা বিষয় সত্যি ছিল, রেহান জুনি আর তার ছোট্ট ছেলেকে পাগলের মতো ভালোবাসত। সে মিনতি করে জুনিকে বলে জুনি, ওই ট্রিগারটা আমাকে দিয়ে দাও, ওটা না দিলে ওরা আমাকে কাউকে বাঁচিয়ে রাখবে না। আমি শুধু আমাদের 3 জনের জন্য একটা শান্তির জীবন চেয়েছিলাম। জুনির দুশ্চিন্তা তখন পাহাড় সমান। সে কাপা গলায় প্রশ্ন করলো আর ওই লাখ লাখ মানুষের জীবন, এ বোমাটা ফাটলে তাদের কি হবে? রেহান তখন বোঝানোর চেষ্টা করলো যে তাদের দল কোনো বোমা ফাটাবে না, তারা শুধু ভারত আর পাকিস্তানের সরকারকে কাশ্মীর নিয়ে হুমকি দিতে চায়। কিন্তু যে মানুষটা গত 7 বছর ধরে শুধু মিথ্যার ছদ্মবেশ নিয়ে বেঁচে আছে, জুনি তাকে কিভাবে বিশ্বাস করবে? জুনির বিশ্বাসের দেওয়াল তখন পুরোপুরি ধসে পড়েছে। নিজের ভালোবাসার মানুষ নাকি নিজের দেশ, এই কঠিন দ্বিধায় জুনি যেন দিশেহারা হয়ে পড়ে। রেহান আর কোনো কথা না বাড়িয়ে ওই নিউক্লিয়ার ট্রিগারটা নিয়ে তার দলের সাথে দেখা করতে যাওয়ার জন্য রওনা দিল। জুনি পেছন থেকে বারবার চিৎকার করে তাকে থামতে বলল, সামনে আর এক পাও বাড়াবে না। কিন্তু রেহান তখন তার মিশনে অন্ধ। সে জুনির কোনো কথাই কানে তুলছিল না। জুনি বুঝতে পারল রেহানকে না থামালে কয়েক ঘন্টার মধ্যে পুরো দেশের শ্মশানের নিস্তব্ধতা নেমে আসবে। বাধ্য হয়ে জুনি তার হাতের পিস্তলটা উঁচিয়ে ধরল। প্রথমবার গুলি করলে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু দ্বিতীয়বার জুনির ট্রিগার চাপা আর লক্ষ্যভ্রষ্ট হলো না। গুলিটা সরাসরি গিয়ে রেহানের শরীরে বিঁধল। রেহান লুটিয়ে পড়ল বরফের ওপর। জুনি কাঁদতে কাঁদতে তার কাছে ছুটে গিয়ে বলল, রেহান, আমি তোমাকে আমার জীবনের থেকেও ভালোবাসি। কিন্তু পরক্ষণে দেশের কথা ভেবে সে তৃতীয় গুলিটা চালিয়ে দিল। রেহান নিথর হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে রেহানের দাদা জুনিকে মারার জন্য বন্দুক তাক করেন, কিন্তু সৌভাগ্যবশত অফিসার তিয়াগে ঠিক সেই সময় পৌঁছে যান এবং পুরো সন্ত্রাসবাদী দলটাকে ধরে ফেলেন। নিজের স্বামীর জীবন নিজের হাতে কেড়ে নিতে হলো জুনিকে। হয়তো জুনি একটু অপেক্ষা করলে পুলিশ রেহানকে জীবিত গ্রেফতার করতে পারত, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে জুনিকে এই চরম সিদ্ধান্ত নিতেই হয়েছে। এভাবেই এই অসমাপ্ত আর রক্তাক্ত প্রেমের গল্পের সমাপ্তি ঘটল। তবে এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায়, পৃথিবীর কোনো যুদ্ধই আসলে শান্তি আনতে পারে না। তা কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট করে বলতে পারেন। বিশেষ করে সিনেমাটা এক্সপ্লেন করার মূল উদ্দেশ্য ছিল ছোটবেলার নস্টালজিয়া ফিল। যারা সিনেমাটা সম্পর্কে অনেক দেখেছেন, অনেক শুনেছেন, কিন্তু গল্পটা আসলে জানতেন না, তাদের জন্যই ছিল আজকের সিনেমার গল্পটা। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করেন। আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে, এই সিনেমাটাও চাইলে দেখতে পারেন। খুব ভালো একটা গল্প। ধন্যবাদ।